বাড়িটাতে পা দিয়েই আমার মেজ পিসেমশাই টের পেলেন কাজটা তিনি মোটেও ভালো করেননি। বাড়িটা বাইরে থেকেই কেমন গা ছমছমে। কবেকার পুরনো বাড়ি কে জানে। জানলা দরজা সব ঝুলে পড়েছে, শ্যাওলা জন্মে গেছে। ইটের ফাঁক দিয়ে বড় বড় অশ্বত্থ গাছ গজিয়েছে বাড়িটার গায়ে। ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি, আর তার দুপাশের শিরীষ গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে মাথার ওপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে। চারিদিকে সন্ধেটাও হয়ে এসেছে বেশ জাঁকিয়ে। কোনো সাড়া শব্দ নেই। কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে। মেজ পিসেমশাই হাতের লণ্ঠনটা জ্বেলে ফেললেন। বারবার দোতলায় ভাঙা জানলার উপর চোখ পড়তে লাগলো তার। বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল। মেজ পিসেমশাইয়ের তো অবস্থা প্রায় কাহিল, অথচ উনি ভূতে বিশ্বাস করেন না। সেজন্যই তো তালে তাল ঢুকে পড়েছিলেন বাড়িটার ভিতরে। গঙ্গার উপরে বাড়িটা, ঢুকেই একটা বড় খালি হলঘর আবছায়াতে হাঁ করে রয়েছে। লণ্ঠনের আলোতে দেওয়ালে পিসেমশাইয়ের প্রকাণ্ড ছায়াটা নড়ে চড়ে বেড়াচ্ছে। পিসেমশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন। প্রকাণ্ড একটা বারান্দা, তার রেলিং প্রায় ভাঙা, তার ওপর এক ফালি শান বাঁধানোর চতাল, আর তার চারিদিকে সাদা সাদা পাথরের মূর্তি সাজানো। তারপরেই ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেমে গেছে। তার অসংখ্য ইট জলে আজ ধুয়ে গেছে। সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবি লেবুর গাছ, তার নিচে কবেকার পুরনো ইটের গাদা, রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে। গঙ্গার ওপারে জুট মিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে। পিসেমশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। একতলায় বসে থাকলে চলবে না, উপরে যেতে হবে। রাত কাটাতে হবে তাকে এই বাড়িতে, নইলে বাজি হেরে যাবেন তিনি। ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না, উপরন্তু যোগুর বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন। হলের দুপাশে সারি সারি ঘর, তাদের দরজাগুলো আধখোলা। দু একটা বিশাল বিশাল কারিকুরি করা ভাঙা তক্তাপোষ, দু চারটে প্রকাণ্ড খালি সিন্দুক, একাত্রা বৃহৎ রংচঙা আয়না ছাড়া কোথাও আর কিছু নেই। মেজ পিসেমশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে ওপরে উঠে গেলেন। দোতলাটাও ঠিক একতলারই মতো। সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হলঘর, তার মধ্যে আসবাব বিশেষ কিছু নেই। খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা, তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে। আর ঘরের কোণে দেওয়ালে একটা সেতার ঝুলছে, তাতে তারের কোনো চিহ্ন নেই। মেজ পিসেমশাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, দেওয়ালের দিকে পিঠ করে, যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছু এসে না পড়ে। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো চলবে না, প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাকে। তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার। ভয় আবার কিসের, ভূত তো আর হয় না। ঘরগুলো প্রায় সবকটারই দরজা খোলা, একেবারে খালি ধুলোয় ধূসর। দু একটাতে ভাঙা ভাঙা আলমারি, প্রকাণ্ড সব জলচৌকি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো আছে। ছাদের দিকে তাকিয়ে দেখলেন তিনি, আলো ঝোলাবার বড় বড় হুক রয়েছে। তার আশেপাশের ছাদটাতে ঝুলকালির ভীষণ রকমের দাগ। মেজ পিসেমশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন। তাছাড়া রাতই যখন কাটাতে হবে, একটা বসবার জায়গা তো চাই। নদীর ওপারে শত শত ছোট ছোট আলোক বিন্দু জ্বলছে। মেজ পিসেমশাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন। ভর দিতে ভয় করে, যদি ভেঙে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচলেন। ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে। নিশ্চিন্তি হওয়া গেল। এনেছিস? ওই দেখি। চমকে মেজ পিসেমশাই ফিরে দেখেন, গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সাদা জোব্বা পরা একজন বুড়ো মতো লোক। কি ভালো দেখতে তাকে! হাতির দাঁতের মতো তার গায়ের রং। দাড়ি নেই, তবে লম্বা গোঁফটা পাকিয়ে পাকিয়ে কানের ওপরে তুলে রেখেছেন তিনি। টানা টানা দুটো চোখ। আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে তিনি বললেন, দে দে, দেরি করিস নে, কখন এসে পড়বে আবার। মেজ পিসেমশাই অবাক হয়ে তাকিয়ে দেখলেন, লোকটার গলায় মুক্তোর মালা জড়ানো, কানে মুক্তোর দুল, হাতের ভুল আঙুলে হীরের আংটি। এটা আবার কি? লোকটা এবার বিরক্তই হয়ে উঠল। তুই কি বোবা হলি নাকি রে?
আজকাল সব জাতা চাকর রাখতে আরম্ভ করেছিস দেখছি। আছে না নেই? মেজ পিসেমশাইয়ের গলা টলা শুকিয়ে একাকার। তিনি নীরবে মাথা নাড়লেন। লোকটা হতাশভাবে এদিক ওদিক তাকালেন, তারপর বললেন, একটা বসবার জায়গাও কি এগিয়ে দিতে পারিস নে? মাইনে খেতে লজ্জা করে না তোর? আমি আর কে? তা বটে, তা বটে। আমি এখন আর কে যে আমার কথা তোরা শুনবি? অত যে নিলি তখন মনে ছিল না হতভাগা? এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলুম। কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস নে, তিলে তিলে তোকে। এই রে, এলো বুঝি। বিদ্যুতের মতো বুড়ো লোকটা হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন। মেজ পিসেমশাইয়েরও যেন কানে এলো একটা স্পষ্ট পায়ের শব্দ। ফ্যাকাশে মুখ করে তিনি লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারিদিক একবার ভালো করে দেখে নিলেন। কেউ কোথাও নেই। লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে, তবে অত গয়নাগাটি সে পেল কোথেকে? কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। পকেট চাপড়ে দেখলেন অশরীরী খুনে, লোমহর্ষক। 10 নম্বর বইখানা দিয়ে যেতে যোগুর বাবা ভোলেননি। রাত জেগে ওইটা পড়ে শেষ করে কাল সকালে আগাগোড়া গল্পটা বলতে হবে, তবেই বাজি জেতা। পা টিপে টিপে হলঘর পার করে সিঁড়ি দিয়ে নিচে নামলেন তিনি। সদর দরজার ডান পাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্দুকের উপর লণ্ঠনটা নামালেন। তক্তাপোষের কোণটা ধুতির খুঁট দিয়ে ভালো করে ঝেড়ে ধপ করে বসে পড়লেন পিসেমশাই। ধুতির সেই ময়লা কোনাটা দিয়েই গলার কপালের ঘাম মুছতে লাগলেন তিনি। আহ, বাঁচা গেল। ভাগ্যিস তিনি ভূতে বিশ্বাস করেন না, নইলে তো এতক্ষণে ভয়েই আধমরা হয়ে যেতেন। সামনের রংচঙা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল। বুড়ো লোকটা ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়ের স্বরে বললেন, দিয়েই দে না বাবা, তোর আর কি কাজে লাগবে বল? যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয়, না পেলে আমার প্রাণ বেরিয়ে যায়। কেন দিচ্ছিস নে বাপ? একে একে সবই তো প্রায় নিয়ে নিয়েছিস, আরো চাস বুঝি? তোর প্রাণে কি মায়া দয়াও নেই? প্রথম যখন এলি কি ভালো মানুষটাই না ছিলিস। আমি উপরের ওই নীল গালচেটাতে বসে সেতার বাজাতাম, আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে তা শুনতিস। তোকে কত না ভালোবাসতাম, এটা ওটা রোজই দিতাম। কত না ভালো মানুষ সেজে থাকতিস, কিন্তু ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কেউটে সাপ, তা কি আর আমি জানতাম রে? মেজ পিসেমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন। বুড়ো লোকটাও ততক্ষণে এগিয়ে এসেছে খানিকটা। রাগে তার দুটো চোখ লাল হয়ে আছে। ফর্সা দুটো মুঠো পাকিয়ে মেজ পিসেমশাইয়ের নাকের কাছে ঘুষি তুলে বললেন, একদিন এই ঘুষিকে দেশ শুদ্ধ লোকে ভয় করত, কোম্পানির সাহেবরা এসে এর ভয় পা চাটত। এখন বুড়ো হয়ে গেছি, তাই দুর্বল হয়ে গেছি। তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তোর এত বড় আস্পর্ধা? তবে এখনো মরিনি, এখনো তোকে এক মুঠো ভস্যে। না রে না, কি বাজে কথা বলছি। দিয়ে দে বাবা, দেখ তোকে তার বদলে কি দিই। এই বলে বুড়ো লোকটা তার আঙুল থেকে হীরের একখানি আংটি খুলে মেজ পিসেমশাইয়ের দিকে বাড়িয়ে দিলেন। মরিয়া হয়ে পিসেমশাই এদিক ওদিক তাকালেন। কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেট দুটোর উপরে হাত পড়ল। তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন তিনি। সত্যিই দিলি বাবা? আহ, বাঁচালি। এই নে, আমি আশীর্বাদ করছি তোর 100 বছর পরমায়ু হবে, তুই অনেক ভালো কাজ করবি। এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজ পিসেমশাইয়ের বুক পকেটে আংটিটা ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দে ছুট। পিসেমশাই হাঁ করে তাকিয়ে রইলেন। সিঁড়ির প্রথম ধাপটা অবধি সেই বৃদ্ধকে লণ্ঠনের ক্ষীণ আলোকে দেখা গেল, তারপর যেন সে বাতাসে মিলিয়ে গেল। আর পিসেমশাই তক্ষুনি আরে বাপ বলেই মূর্ছা গেলেন তিনি। পরদিন সকালে যোগুর বাবা, পটলের মামা আর আমার বাবা আরও সঙ্গে জনা 5 থেকে গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসেমশাইয়ের ঘুম ভাঙালেন। তিনি উঠে দেখলেন ঘরদোর রোদে ভরে গেছে। তারা বললেন, তুই নাকি উপরে গেছিলিস? পিসেমশাই ঠিক বলছেন কিনা পরখ করার জন্য সবাই মিলে তার সাথে উপরে গেলেন।
পিসেমশাইও গেলেন সঙ্গে সঙ্গে। সব ঘরদোর শূন্য, একেবারে হাঁ হাঁ করছে। যোগুর বাবা তো রেগে টং। ইস, অত ভালো ছাগলছানাটা বুঝি হাতছাড়া হয়ে গেল তার। ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে বাজির খাওয়াটাও খাওয়াতে হবে। মাটিতে অশরীরী খুনেটা পড়েছিল। হ্যাঁ, বইটা তো নিচে পড়ে রয়েছে। ঠিক হয়েছে, বড় যে ঘুমোচ্ছিলি বইটা পড়েছিলি? বল তবে প্রথম থেকে গল্পটা বল দেখি। মেজ পিসেমশাইয়ের মুখে আর কোনো কথা নেই। মনে মনে তিনি দেখতে পেলেন যোগুর বাবা সোনালী ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। সারা রাত ঘুমিয়েছেন আর স্বপ্ন দেখেছেন, তার উপযুক্ত সাজা তো হবেই। লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখে পড়ল বুক পকেটের ভেতরে হীরের আংটিটা জলজল করছে। মেজ পিসেমশাই গা ঝাড়া দিয়ে উঠে বলে বসলেন, ভারী তো ছাগল, নিয়ে যা, তোর ছাগল তুই নিয়ে যা। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখে রওনা দিলেন তিনি।